আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথা বলার ছিল আমার। আপনার যে ক্লাসের ব্যাপারে একটু কথা বলার ছিল। শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে। আর রাতের 8টা বাজে যে ক্লাসটা স্টার্ট হয় ওই ব্যাপারে একটু আলাপ ছিল আমার, কথা হ্যাঁ, বলুন। বলার ছিল। আমার বেসিক্যালি আমার তো অফিস হচ্ছে 8টা পর্যন্ত, বুঝছেন? তা আমার বাসায় বের করতে করতে 9টা বেজে যায়। তো আপনি ক্লাসটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আর কি। 3 নাগাদ চলবে এই ক্লাস, আর রাতে 8টা। আচ্ছা। আহ যদিও কথা কেটে এসেছে, যেটা হয়তো বোঝাতে চাচ্ছেন যে 8টায় একটু ইস্যু হচ্ছে, তাই তো? ওকে। হ্যাঁ, এটা আমিও জানি যে জি, আমাদের যেটা আমার আমার নির্ধারিত সময় তার বাইরে যাওয়াতে একটু অসুবিধায় পড়তে হচ্ছে। কিন্তু যেটা যদি না করতাম তাহলে যেটা হতো যে আমরা প্রায় 3টা ক্লাস মতো জাম্প করে এসেছি। মানে এখনো ফান্ডামেন্টালের আলোচনাটা মাত্র আগের ক্লাসে শেষ হলো। এটা যদি না করতাম দেখা যেত আরো 1 সপ্তাহ মিনিমাম শুধু আমাদের ফান্ডামেন্টালের আলোচনাই চলতো। তো তাতে করে যেটা একটা ইস্যু, যে আমরা এখনো হ্যাকিং এর আলোচনা ভিতরে ঢুকতেই পারিনি। ওকে, মানে এখনো ফান্ডামেন্টালি ক্রিপ্টোগ্রাফির যে আলোচনাটা করবো এটাও ফান্ডামেন্টাল বা বেসিক কনসেপ্টের একটা কথা, আমাদের আলোচনা অনেকখানি গ্যাপ পড়ে রয়েছে। তো যেটা হচ্ছে যে আপনাদের একটা মিনিমাম একটা পজিশনে যদি না নেই, বাসায় যে একটু প্র্যাকটিস করবেন বা হ্যাকিং রিলেটেড যে আরো এক্সপ্লোর করবেন, একটু সে পর্যন্ত না নিতে পারলে সেটা আপনাদের জন্যই একটা ক্ষতির জায়গা। ওকে, আমি জানি কষ্ট হচ্ছে কয়েকজনের, এবং একটু এলোমেলো হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে, আরো বেশ কিছু এলোমেলো হয়েছে। ওকে, আমরা যে একদমই সবসময় কন্টিনিউ করব তা না, ঠিক আছে? শুধু নেক্সট উইকটা আমি বলেছিলাম যে আমরা 1 বা 2 সপ্তাহ এটা কন্টিনিউ করব, যাতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে হ্যাকিং এর আলোচনাটা অন্তত এতটুকু লেভেলে যেন নিয়ে যেতে পারি যে বাসায় আপনারা একা একা স্টাডি করে এক্সপ্লোর করে
আরো যেন অনেক কিছু শিখতে পারেন। ওকে, কারণ হ্যাকিং এর অনেক কিছু জানার আছে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। শুধু এই প্রোগ্রামিং, এইচটিএমএল, এই ফান্ডামেন্টাল আলোচনাই কিন্তু একমাত্র বিষয় না। ওকে, একটু কষ্ট হচ্ছে আপনার, একটু জি। লেট হলেও আপনি লেট করেই জয়েন করেন, বাকি অংশটা ক্লাস রেকর্ড দেখে নিন। ওকে, মাত্র একটা সপ্তাহে তো, একটা সপ্তাহে মাত্র 3টা ক্লাস আর কি, এক সপ্তাহ তো প্রতিদিনই ক্লাস হয় না। 3টা ক্লাস, একটু কষ্ট হবে, একটু লেট হবে আপনার। তো এই যে একটু রেকর্ড দেখে অংশটা আচ্ছা আচ্ছা। কভার করে নিন, কেমন? মানে এটা সব সময় কন্টিনিউ চলবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জাহাঙ্গীর বলতেছিলাম। স্যার আমি গুগল ক্রোম দিয়ে আপনাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। বুঝিনি। গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না, ইনস্টিটিউশন ওয়েবসাইটে, ল্যাপটপ দিয়ে। ওদের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ পেজ, মানে এগুলোর কোনো কিছুর অ্যাক্সেস বা আমি কিছুই জানি না আসলে। তো ওই রিলেটেড কোয়েশ্চেন করলে শুধু তাকিয়ে থাকা ছাড়া আমার কিছু করার নেই। ওকে, তো একটা যেটা করতে পারেন, ইস্যু থাকলে ওদের সাপোর্টে ফোন কল দিতে পারেন যে আমার এরকম একটা ইস্যু হচ্ছে, এটা হয়তো কাজ করছে না বা এরকম কিছু। ওকে, মানে এখানে আমার আসলে কোনো অ্যাক্সেস বা কিছু নেই, এটা ম্যানেজমেন্টের আলাদা আছে, তারা করে থাকে। জি স্যার, কিন্তু আমি 2টা ভিডিও ডাউনলোড দিতে পারি নাই, মানে বাড়িতে হোমওয়ার্ক কিছু করতে পারি না সেই জন্য। আচ্ছা ঠিক আছে, মোবাইল দিয়ে ক্লাসটা করি। স্যার, হ্যাঁ বলুন। স্যার নেটওয়ার্ক আসলে ড্রপ হচ্ছে আমরা আমার। যদি কোনো টুলস যদি তৈরি করতে পারি, মানে তৈরি করতে চাই আর কি, হ্যাঁ হ্যাঁ। বা কোনো ধরনের ভাইরাস ম্যালিসিয়াস মানে অ্যাপস গুলো আমাদের হতে পারে না এরকম যে আমাদের প্রয়োজন পড়লো, তাহলে আর কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের সবচেয়ে ভালো হবে? আচ্ছা, কথা একটু কেটে গিয়েছে মাঝখানে, যাই হোক, যেটা হয়তো প্রশ্ন করছেন যে কোন ল্যাঙ্গুয়েজটা ওভারঅল সব দিক দিয়ে ভালো হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা শিখলে আর কি আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে? আচ্ছা আচ্ছা, ওই ম্যালেশিয়াস দিক বিবেচনায় থেকে যদি আর কি। হ্যাকিং টুলস, স্ক্রিপ্ট, এই বিবেচনায় যদি শিখতে চান, তাহলে পাইথনটা আসলে সবচেয়ে ভালো হবে শেখা। ওকে, আমি জানি, যেহেতু ক্লাসে পিএইচপির আলোচনা করেছি, আমাদের ওয়েবের কনসেপ্টের সাথে অ্যালাইন করার জন্য পিএইচপির আলোচনা করেছি, এবং সময় স্বল্পতার কারণে পাইথনের আলোচনা ক্লাসে করতে পারিনি। ওকে, এজন্য ক্লাসে আমি বারবার বলে দিয়েছি যে পাইথনটাও আলাদা করে শিখতে পারেন। ঠিক আছে। স্যার, পাইথনের কোন কোন টপিক গুলাতে স্পেসিফিক ভাবে বেশি জোর দেওয়া লাগবে, এটা একটু যদি বলতেন। ওভাবে আসলে বলা মুশকিল, কারণ আপনি আসলে কি কারণ ধরনের টুলস বেসিক তো বানাতে চান। লাগবেই, লুপ ফাংশন পাইথনের এগুলো। প্রায় সবগুলাই জরুরি। অনেক কনসেপ্ট আছে আসলে, ল্যাঙ্গুয়েজ ওভাবে ধরে হ্যাঁ, পারবেন। পাইথনে অনেক কনসেপ্ট আছে। হ্যাঁ, তবে কিছু শিক্ষার্থী দেখেছি একটা অন্য অ্যাপ্রোচে আগালে ভালো শিখতে পারে। আমি জানি না, কারণ সবার লার্নিং এর মেথোডোলজি একরকম হয় না, আপনার হয়তো ব্রেন অন্যভাবে অপারেট করছে। তো তারা কি করে বা করা যেতে পারে যে প্রজেক্ট ওরিয়েন্টেড, সাপোজ আপনি হাউ টু ক্রিয়েট এ নেটওয়ার্ক হ্যাকিং টুলস উইথ পাইথন, সাপোজ এরকম একটা, যে আমার পাইথন দিয়ে এমন কিছু একটা জিনিস আমি বানাতে চাচ্ছি, তৈরি করতে চাচ্ছি। কেউ কেউ আছে এই ধরনের অ্যাপ্রোচে আগায়। হ্যাঁ, তাতে করে যেটা হয়, আহ, কারণ শুধু টপিক এভাবে শিখে যেতে থাকলে শেষ করা যাবে না, কারণ আমি যদি বলতে থাকি, মানে আল্লাহর নাম নিয়ে সবগুলোকেই আমার বলতে হবে যে এটাও ইম্পর্টেন্ট টপিক, এটাও ইম্পর্টেন্ট টপিক, এটাও শিখতে হবে।
তো ওভাবে অবশ্যই শিখতে পারেন, অনেক প্লে লিস্ট আছে, অনেক অনেক আলোচনা আছে। কারো কারো ওই লার্নিং এর সিস্টেমটা সুইটেবল হয়, আবার কেউ কেউ এইভাবে অ্যাপ্রোচ করতে পারে যে না, আমি একটা স্পেসিফিক টাস্ক করতে চাই, আমি একটা টুলস, এই মানে নেটওয়ার্ক হ্যাকিং এর কোনো একটা টুলস বানাতে চাই, এরকম কিছু একটা তৈরি করতে চাই। ওকে, আপনি দেখুন আপনার জন্য কোনটা সুইটেবল হয়। এই টুলস বানাতে গিয়ে যখন ইউটিউবে আরো ভিডিও দেখবেন, বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের লিখে থাকবে, অন্যদের লেখা টুলস খুঁজে পাবেন, ঠিক আছে, এখান থেকে একটু একটু আইডিয়া নিয়ে আপনি দেখা যাচ্ছে ওই একটা অজানা জিনিস, সাপোজ অন্যের লেখা একটা টুলস দেখছেন, সেখানে অজানা কোনো একটা ফাংশন ব্যবহার করছে, ওটা নিয়ে গুগল একটু সার্চ করলেন, মানে রিভার্স একটা মেথডে। হ্যাঁ, বা এই কাজটা কিভাবে করে, সাপোজ আমি একটা পোর্টের সাথে কানেক্ট করতে চাই, হাউ টু কানেক্ট উইথ এ পোর্ট উইথ ইউজিং পাইথন। ঠিক আছে, পাইথন দিয়ে আমি কি, দেখুন সুন্দর, এই এই পাইথন দিয়ে কিভাবে আরেকটা পোর্টের সাথে কমিউনিকেশন করতে পারি, সেটার একটা এখানে বিস্তারিত বলছে যে সকেট নামের লাইব্রেরি দিয়ে আমরা কাজ, মডিউল দিয়ে কাজটা করতে পারি। Okay, মানে এরকম রিভার্স মেথডে আগাতে পারেন, অথবা ইউটিউবে অনেক প্লে লিস্ট আছে, বিশাল বড় বড় প্লে লিস্ট, এখান থেকে ভালো একটা আইডিয়া নিয়ে এরপরে একটা কিছু বানানোর চেষ্টা করতে হবে। দেখুন যেটা আপনার জন্য সুইটেবল হয়, কিন্তু ধরা বাঁধা আসলে বলা সম্ভবই না এক প্রকার, যে আসলে কোন অংশটুকু শুধু জানলে এনাফ। ওকে, আচ্ছা, আমরা আমাদের এটা তো আগের অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি। ওকে, আপনারা যারা আছেন 2 থেকে 19-এর ভিতর 14 নম্বর ক্লাসে, থ্রি স্যার, হ্যাঁ, 13 থ্রি। 14 দুইটা একটু মেনশন করবেন যে আগের ক্লাসেও ছিলেন কিনা, তাহলে হ্যাঁ স্যার ছিলাম। ওকে। ওকে, এরপর 9 both class. 4 ওকে 11 আগের ক্লাসে ছিলেন। জি আগে ক্লাসে ছিলাম। ওকে ওকে, ওর আগের ক্লাসে হ্যাঁ, দুই ওকে ক্লাসেই ছিলাম। ওকে ওকে, বাকিরা 14 দুইটাতেই ছিলাম। ওকে 15 ওকে 19 13 নম্বর ক্লাসেও ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 12 নম্বর হ্যাঁ হ্যাঁ, 12 ঠিক নম্বর। আছে ঠিক আছে। স্যার রোল 6 কত ক্লাসে ছিলাম, মানে আগের ক্লাসে? যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে একটু মিউট করে রাখবেন, মাইক্রোফোন ইস্যু থাকলে চ্যাটে বলতে পারেন। স্যার 21 আগের পেতে ছিলাম। 24 32 24 ভাইয়া ভাইয়া 33 23 ভাইয়া 25 30 33 12 13 সবগুলো ক্লাসে ছিলাম ভাইয়া। 28 ভাইয়া 23 হ্যাঁ হ্যাঁ দিয়েছি, যাদের অ্যাটেন্ডেন্স 28 মিউট করে দুইটাতেই ফেলবেন, আছে। অ্যাটেন্ডেন্স যাদের হচ্ছে মিউট করে ফেলবেন। ভাইয়া 25 দুইটাতে ছিলাম। 33 ভাইয়া। 29 32 সবগুলাতে ছিলাম। ভাইয়া 30 হ্যাঁ দিচ্ছি, 31 দুইটাতেই। 31 না, ওকে। আর একটা কি 32 ও স্যার 32 দুইটাতে। ভাইয়া 30 দুটোতে ছিলাম। ওকে, এরপর 37 দুইটাতেই। আর কেউ? দুটোতেই ছিল 45 27 ভাইয়া 38 both class. ওকে ভাইয়া 33 দুটোটাতে দিয়েছি। হ্যাঁ, এরপর
স্যার 44 আগেরটা তো ছিলাম। 46 দুটোতেই। ওকে, এরপর 43 ভাই 39 দুই ক্লাসেই ছিলাম 39 ভাইয়া 41 আগের ক্লাসেও ছিলাম। ঠিক আছে, 40 দুই ক্লাসে ছিলাম ভাইয়া। ওকে। ভাইয়া 46 একজন আছে, সে দুইটাই ছিল, চ্যাটে হ্যাঁ, দিছে। দিয়েছি 46 দিয়েছি। 47 দুইটা দিয়েছিলাম। ভাইয়া 50। 53 দুইটাতেই আছে। ভাই 54 9 দুটোতেই ছিলাম। ভাই 54 হ্যাঁ, 54 দিয়েছি। 54 হ্যাঁ, 54 দিয়েছি আমি। ওকে 27। 51 কত, 27? জি। ওকে, আর কেউ বাকি আছেন? কেউ? নাইম ভাই বোধহয়। আচ্ছা, ওকে। হ্যাঁ, 35 তো। ভাইয়া অ্যাসাইনমেন্ট জমা দিছি। হ্যাঁ, দিয়েছি। ওকে, আমরা আমাদের আলোচনায় যাই। ফিফটি ওয়ান দিয়েছেন? 51? দুইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 51 দিয়েছি। ওকে, তো আমরা ফান্ডামেন্টাল সেশনে অবশ্য আরেকটা আলোচনা দরকার পড়ে, সেটা হচ্ছে ডাটাবেজের আলোচনা। ওটা ওয়েব প্রোগ্রামিং দুইটাই, তবে ওই আলোচনাটা এখন আমি করছি না। কারণ হয় যে আমরা বিশেষ করে যখন এসকিউএল ইনজেকশনের ক্লাসটা করি তখন সরাসরি কনসেপ্টটা দরকার পড়ে। তো দেখেছি শিক্ষার্থীদের যেটা হয় যে শুরুর দিকে এসকিউএল এর আলোচনা, ডাটাবেজের আলোচনা যখন করি, এসকিউএল ইনজেকশনের ক্লাস পর্যন্ত যেতে যেতে সবাই ভুলে যায়। ওকে, এর জন্য ওই আলোচনাটা আজকে এখন করছি না। ওটা এসকিউএল ইনজেকশনের যখন ক্লাস হবে, ওটা একদম শেষের দিকের মডিউল, যেটা ওয়েব হ্যাকিং মডিউল, তখন ওই আলোচনাটা আবার। ওকে, আচ্ছা, তো আমাদের ফান্ডামেন্টাল মডিউলের লাস্ট টপিক যেটা ক্রিপ্টোগ্রাফি, সেটা নিয়ে আজকে কথা বলবো। একটু কঠিন লাগবে, যদিও যতটা সম্ভব ম্যাথমেটিক্সের বাইরে আলোচনা করব, কিন্তু এটা আসলে পিওর ম্যাথমেটিক্যাল লজিক ফর্মুলার একটা ইমপ্লিমেন্টেশন। তো এটা আসলে কেন ক্রিপ্টোগ্রাফির আলোচনা দরকার? বিষয় যেটা হয়, এটা একদম কোর একটা সিকিউরিটির ফিচার। ক্রিপ্টোগ্রাফি কনসেপ্টটাই হচ্ছে নিরাপত্তার জন্য, একই সাথে কোর প্লাস দীর্ঘদিন ধরে এই আলোচনাটা চলছে। ওকে, লং দীর্ঘদিন বলতে একদম মানব সভ্যতার যখন শুরু, সেই আহ, রোমান সাম্রাজ্য, গ্রিক সাম্রাজ্য যখন ছিল, তখনকার দিন থেকে এই ক্রিপ্টোগ্রাফি কনসেপ্ট ব্যবহার হয়ে আসে। ঠিক আছে, মানে এত পুরনো জিনিস।
এর ব্যবহার মানে একদম আমাদের সিকিউরিটির ডোমেইনে, নেটওয়ার্ক সিকিউরিটি বলুন, সিস্টেমের সিকিউরিটি বলুন, হার্ডওয়্যার সিকিউরিটি বলুন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, যেই ডোমেইনের দিকেই যান, ফরেনসিক বলুন, সব জায়গায় ঘুরে ফিরে কম বেশি ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট আসে। সবাই কোনো না কোনো ভাবে ক্রিপ্টোগ্রাফি কিছু না কিছু কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে থাকে। ওকে, যার কারণে আমাদের এটা দরকার, বোঝা দরকার। আবার অনেক সময় আমাদের এই ক্রিপ্টোগ্রাফিক যে মেকানিজম গুলো হয়ে থাকে, যে ভ্যালু গুলো হয়ে থাকে, হ্যাঁ, আহ, এগুলো ডিক্রিপ্ট বা এই জায়গাতে আমাদের ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাক, বিভিন্ন অ্যাটাকের দরকার পড়ে, ক্রিপ্টোগ্রাফিক অ্যাটাক। সরাসরি একটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো পাসওয়ার্ড অ্যাটাকের সময়, তখন এই রিলেটেড একটু গাইডলাইন দিব, নো প্রবলেম। তবে এটাই যে একমাত্র ইমপ্লিমেন্টেশন তা না, এর বাইরেও আরো বিভিন্ন ক্রিপ্টোগ্রাফিক আক্রমণ হয়ে থাকে। এবং আমরা যাদের এলিট হ্যাকার বলে থাকি, এলিট ক্লাস মানুষ, হ্যাকিংদের লেজেন্ডারি টাইপের যে মানুষজন দেখে থাকি, এদের ভিতর অনেকেই আছে ক্রিপ্টোগ্রাফির বস। এবং তারা আসলে কেন এত এলিট লেভেলের মানুষ বা বিগ ভালো রকমের হ্যাকার, বড় রিজনই হচ্ছে তারা ক্রিপ্টোগ্রাফির অনেক কনসেপ্ট অনেক ভালো বুঝতে পারে। এবং এমনও আছে যে এনএসএ বা সিআইএ তে এমনও হ্যাকার আছে শুধুমাত্র চোখের দেখায় বলে দিতে পারে যে এইটা মানে অ্যাকচুয়ালি সিক্রেটটা কি। এত ইন্টেলিজেন্ট লেভেলের মানুষও হয়। যাই হোক, আমরা হবো একদিন ইনশাল্লাহ। তোমাদের অ্যাডভান্স লেভেলে যেতে গেলে বা আরো ডিপ লেভেলে, সিকিউরিটি ডিপ লেভেলে যেতে গেলে দেখা যাবে সবারই যে ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করতে হয় এমন না, কিন্তু এই ডোমেইনেও কাজ করা লাগতে পারে আমাদের, যদি আপনারা কেউ কখনো ডিপ লেভেলে যান। Okay, মানে এমন না যে জাস্ট কয়েকটা টুলস রান করলাম আর হয়ে গেল না, যদি ফার্দার এটা নিয়ে আরো রিসার্চ করতে অনেক জায়গা আছে, এই জায়গাগুলোতে পিএইচডি করার মতো এই জায়গায় ক্যাপাসিটি আছে, এত এত বিশাল একটা জিনিস। যেহেতু আমাদের এটা খুব বেশি দরকার পড়বেই, তাই এটার আলোচনা করব। তো আলোচনায় যে যে বিষয়গুলো থাকবে, অবজেক্টিভ, যদিও এটা পিওর ম্যাথমেটিক্সের একটা ডোমেইন বা সাব ডোমেইন বলতে পারি, তারপরও যতটা সম্ভব ম্যাথমেটিক্স ব্যতীত আলোচনা করা যায় সেটা করব। ঠিক আছে, ভয়ের কিছু নেই। আমরা ফার্স্টে বেসিক কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হব, কোনটা কি জিনিস কাকে বলে। ওকে, এই একটা কনসেপ্ট আগে জানবো। এরপর ক্রিপ্টো কিছু সিস্টেম আছে, ক্রিপ্টো সিস্টেম গুলোর সাথে একটু পরিচিত হব। এরপরে হচ্ছে আমরা একটু অ্যালগোরিদমের ধারণা দেবো। আমি অ্যালগোরিদমের ভিতরে ঢুকবো না, কারণ ওখানে আরো বেশি দীর্ঘ আলোচনার দরকার, এবং দেখা যাবে তাতে আপনাদের ব্রেইনের উপর আরো বেশি প্রেসার পড়ে যাবে। যতটুকু না জানলেই নয়, এতটুকু একটু আলোচনা করব শুধু। এরপরে কিছু ক্রিপ্টো সিস্টেমের কিছু ইমপ্লিমেন্টেশন নিয়ে, ইমপ্লিমেন্টেশন নিয়ে কিছু কথা বলবো। এনক্রিপশন, এনকোডিং, হ্যাশিং, ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু ইমপ্লিমেন্টেশন ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টে, সেটা নিয়ে আমরা ক্লাসে কথা বলবো। এবং এই রিলেটেড টুলস, টেকনিকের যে সাইট গুলো আছে, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু এই প্রথমের এই পার্টটুকু, এই জায়গাটা একটু আপনাদের বোরিং লাগতে পারে, এজন্য আমি বারবার এখানে নোটিফিকেশন দিচ্ছি যে এই জায়গাটার আলোচনা একটু, কারণ এখানে অনেক বোঝার আছে, যদিও ছবি এঁকে যতটা সহজে বোঝানো যায় চেষ্টা করব, তারপর একটু বোরিং লাগতে পারে। পসিবল হলে একটু চাকরির ব্যবস্থা করে রাখবেন, যাতে মনোযোগ সরে গেলেও আপনার মনোযোগ আনতে পারেন। এবং যদি মনে হয় যে না, আলোচনা খুব বেশি কঠিন লাগছে, একটু ব্রেকের দরকার, সেক্ষেত্রে একটু জানাবেন, 5 মিনিট আমরা
একটু ব্রেক নিয়ে আবার আলোচনা করব। ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো বেসিক কনসেপ্ট প্লাস টার্মিনোলজিতে আমরা যাই। ক্রিপ্টোগ্রাফি কি জিনিস, কিভাবে কাজ করে। একটা সিনারিও যদি এভাবে বোঝায়, মনে করুন আপনি কোনো একটা মেসেজ কাউকে পাঠাতে চাচ্ছেন। আমরা নর্মালি ইংরেজিতে কিভাবে একটা প্লেন টেক্সট এভাবে এবিসিডি একটা সিকোয়েন্সে আছে না, এই সিকোয়েন্সে তো আমরা লিখে থাকি, তাই না? এই মেসেজটা আপনি অনলাইনে আপনার বন্ধুর কাছে সেন্ড করবেন। ফ্রেন্ড মনে করুন এখানে আছে, সেও এখানে এ বি সি এই মেসেজটা দেখতে পাবে। প্রাচীন যুগে যে অসুবিধা হতো, এই যে মনে করুন যুদ্ধ চলছে, হ্যাঁ, যুদ্ধের ভিতরে একটা মেসেজ যদি যুদ্ধক্ষেত্রে যারা সৈন্য আছে তাদের কাছে পাঠাতে হয়, মাঝখানে মনে করুন যে পত্রবাহক তাকে কেউ গায়েব করে আয়না ঘরে সাপ্লাই করে দিল, হ্যাঁ, তখন ঘটনাটা কি দাঁড়াবে? সে যে মেসেজটা নিয়ে যাচ্ছিল, সে যে চিঠিটা নিয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল, সেটা বেহাত হয়ে গেল না? তো এরকম বেহাত যেন না হয়, যেন প্রাচীন যুগে যে করতো, মেসেজ যেটা বা চিঠি যেটা পাঠাচ্ছে তার ভাষাগুলো এমন ভাবে পরিবর্তন করে দিত যে এটা যদি মাঝখানে কেউ দেখেও ফেলে, এই চিঠিটা যদি কেউ পড়েও ফেলে, তাও যেন বুঝতে না পারে এখানে কি বোঝাতে চেয়েছে, কি লেখা রয়েছে। মডার্ন টাইমে যেটা হয় আমাদের, মনে করুন মাঝখানে কোনো একজন হ্যাকার বসে আছে, আমাদের এই যে কমিউনিকেশনের বিভিন্ন চ্যানেল, আমরা ওয়াইফাইতে কানেক্টেড হই, তারপরে কোনো একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হচ্ছি, ভিপিএন এর মাধ্যমে কমিউনিকেশন করছি, তাই না? এই যে বিকাশ অ্যাপসে আপনি টাকা পয়সা ট্রানজেকশন করছেন, এটাও তো বিকাশের সার্ভারের সাথে, সার্ভারে আপনাকে ইনফরমেশন পাঠাতে হচ্ছে। বিকাশের অ্যাপসে ঢুকতে গেলেই তো পাসওয়ার্ড লাগে, তাই না? তো ওই ওখানেও আপনি একটা পাসওয়ার্ড সরাসরি বিকাশের সার্ভারে সেন্ড করছেন। আমরা মাত্রই এই যে ফর্ম হ্যান্ডলিং এ দেখে আসলাম যে আমি যে ভ্যালুটা দিচ্ছি এটা প্রোগ্রামিং ফাইলের কাছে যায়, সরাসরি ওখানে যায়, সেইখানে এটার যাচাই বাছাই ঘটে। ওটা প্রোগ্রামিং ফাইল পর্যন্ত পৌঁছে গেলে তারপর ঠিক আছে, কিন্তু এই মাঝখানে ডাটাটা যখন পাস হচ্ছে, এই ডাটাটা মাঝখানে যখন পাস হচ্ছে, তখন কোনো এখানে কিছু টুলস আছে। তো হ্যাকার যদি কোনো টুলস এর মাধ্যমে আপনার এই ডাটাটা ইন্টারসেপ্ট করে, একটা কপি তার কাছে চলে যায়, তাহলে কিন্তু আপনার সিক্রেট বলে, গোপনীয়তা বলে আর কিছু থাকলো না, তাই না? তো ক্রিপ্টোগ্রাফি আমাদেরকে বলছে যে না, আমরা এইভাবে প্লেইন টেক্সটে কোনো কমিউনিকেশন, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমার এই ডাটাটাকে ফার্স্টে মডিফাই করব। মডিফাই করব কিভাবে? এইখানে কিছু আমাদের কম্পিউটার এবং ম্যাথমেটিক্স এর লজিক ব্যবহার করব, এবং এর সাথে একটা চাবি থাকবে। যদিও এখানে চাবি আছে, কিন্তু কম্পিউটারের ভিতরে কিন্তু চাবি থাকে না, হ্যাঁ, কম্পিউটার খুলে দেখবেন ওর ভিতরে চাবি জাতীয় কিছু নেই। আচ্ছা, আপনার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে, একটু জোরে কথা বলবেন। এখন তো আসতেছেই। দূরে বলতে সাউন্ড বাড়িয়ে কথা বলবো? আচ্ছা, ঠিক আছে। ভেঙে ভেঙে আসছে মাঝে মধ্যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যু। রাতে পিক আওয়ার চলে ওদের। ওরা মানে ওদের ফোন দিলে ওরা অনেক রকম সুন্দর সুন্দর গল্প বলতে পারে আসলে। কখনো বলে পিক আওয়ার, মাঝখানে কিছুদিন শুধু সাবমেরিন, যাই হোক সাবমেরিন কেবলের দোষ। আবার আর পরে এই যে আন্দোলনের সময় ফোন দিলে খালি বলে যে সাবমেরিন কেবল পুড়িয়ে দিয়েছে, মানে ওদের এক্সকিউজের আসলে অভাব নেই। তো যাই হোক, আমি আস্তে আস্তে কনসেপ্ট গুলো বলি। ওকে। আর ক্লাসে যে রেকর্ড থাকে, রেকর্ডে আসলে এই মানে নেটওয়ার্কের যে প্রবলেম, এগুলো সহ রেকর্ড হয় না, ঠিক আছে? আমার এইখান থেকে রেকর্ড হচ্ছে, তো রেকর্ড ভিডিওতে অডিও কোয়ালিটিটা ঠিক পাবে, নো টেনশন। আচ্ছা, তো বলছিলাম ক্রিপ্টোগ্রাফির কনসেপ্টের কথা। কি হয়, আমি একটা মেসেজ কাউকে পাঠাতে চাচ্ছি, কিন্তু এইবার আমার মেসেজটা আমি সরাসরি যেমন এবিসিডি যেভাবে আমরা লিখি আমাদের ইংরেজি ভাষায়, এইভাবে পাঠাবো না,
তার বদলে বরং আমি মেসেজটাকে একটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, একটু আগে আমরা ফাংশনের কনসেপ্ট পড়ে এসেছি না, এরকম মনে করুন কিছু একটা ফাংশন ব্যবহার হচ্ছে, সেই ফাংশন এবং এখানে একটা কনসেপ্ট আছে চাবি, যদিও এটাও আসলে আরেকটা কম্পিউটারের ফাংশন। হ্যাঁ, এটাও আরেকটা কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার হয়। এই দুইটা একসাথে মিলে কি করে আমার ডাটাটাকে পাল্টে দেয়। পাল্টে মনে করুন এই মেসেজটাই হয়ে যাবে XF0L ইকুয়ালস, সাপোজ এরকম একটা ফরম্যাটে পাল্টে যাবে। ঠিক আছে, এই ফরম্যাটের মেসেজটা এবার যদি অনলাইনে পাস হয় আমার বন্ধুর কাছে, এবং হ্যাকার যদি এইটার একটা কপি নিজের কাছে রেখেও দেয়, তাও আসলে সে বুঝতে পারবে না এই মেসেজের ভিতরে কি লেখা আছে, তাই না? নর্মাল এবিসি বললে আমরা তাও অ্যাটলিস্ট বুঝতে পারবো এটা এবিসিডি লেখা। এক্সএফ এরকম লেখা থাকলে এটা কি লিখেছে, অ্যালিয়েনের ভাষা, তাই না? এরকম মনে হবে। তো এখানে হ্যাকার এটা বুঝতে পারবে না। আবার ওই প্রান্তে আমার যে বন্ধু বসে আছে বা আপনার যে বন্ধুর কাছে আপনি মেসেজ পাঠাতে চাচ্ছেন, তার কাছেও এই ধরনের প্রোগ্রাম থাকে। হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রাম আছে এবং তার কাছেও এই চাবিটা আছে। সে কি করছে, এই প্রোগ্রাম এবং চাবির মাধ্যমে আমার এই যে মেসেজটা যেটা পাঠিয়েছি সেটাকে কনভার্ট করে আমার এই যে মূল যে মেসেজটা ছিল সেই আকারে দেখাচ্ছে। ওকে, এটা এতে কি তার প্যাকেজের সাথে একসাথে চলে যায় নাকি স্যার এটা আগে থেকে পিসিতে বিল্ডিং করা থাকে? বুঝিনি। তো চাবি যেটা বলতেছেন কি সেটা কি আপনার প্যাকেজের সাথে একসাথে যায় নাকি সেটা পিসিতে প্রত্যেকটা পিসিতে বিল্ডিং করা থাকে? লাইক না, ওটা নিয়ে বলছি। ওটা মানে নিয়ে, ওটা তো একটা প্রোগ্রাম, কি বলতে এখানে প্রোগ্রাম বুঝাচ্ছে right? হ্যাঁ, ওটাও তো এই আলাদা একটা প্রোগ্রাম। হ্যাঁ, এই চাবিটা হচ্ছে সিক্রেট, এবং এই চাবিটাও যদি অনলাইনে শেয়ার করতে যাই হ্যাকারের কাছে যেতে পারে। ওটা নিয়ে একটু পরে বলছি। ওকে, ওখানেও আমাদের কিছু কনসেপ্ট আছে, সিকিউরিটি কনসেপ্ট। আচ্ছা, তো এইখানে আগে বোঝাই কি ঘটনা ঘটছে। এই যে আমার যে ডাটাটা, এই কালার দিয়ে লিখি, নর্মাল ইংরেজি ভাষায় রয়েছে। ভাইয়া বেশি ভেঙে ভেঙে আসতেছে, কথা বেশি ভেঙে ভেঙে আসছে। কিছুই বোঝা যাচ্ছে না।